লেবাননে স্থল অভিযানে ৮ সেনা হারিয়ে বিমান হামলা জোরদার ইসরায়েলের। যুদ্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর দিন পার। জমে উঠেছে মার্কিন নির্বাচনী প্রচারণা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ট্রাম্পের। মুসলিম ভোটারদের কাছে টানতে শীর্ষ নেতাদের সঙ্গে ডেমোক্র্যাট শিবিরের বৈঠক। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। জমির মালিকানা নিয়ে সংঘর্ষে পুলিশ সহ নিহত ৩, আহত ৪০। উখরুল জেলায় কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে টাইফুন ক্রাথনের তাণ্ডব, ২ জনের মৃত্যু। জরুরি সতর্কতা জারি, বন্ধ স্কুল কলেজ, প্রায় ২৫০ ফ্লাইট বাতিল। এবং বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় পূজার কেনাকাটায় ধস। নিউ মার্কেট এলাকায় নেই চিরচেনা ব্যস্ততা, বড় লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। লেবাননে স্থল অভিযানের শুরুতেই ৮ সেনা হারিয়ে বিপাকে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সরাসরি সংঘর্ষে টিকতে না পেরে আবারও বিমান হামলা জোরদার করেছে তেল আবিব। নেতানিয়াহু বাহিনীর হামলায় লেবাননে একদিনে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। চলমান অস্থিরতায় লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ। এদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে জরুরি বৈঠক হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। বৃহস্পতিবার সকাল থেকে লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েল। হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করেই হামলা চালানোর দাবি করে তেল আবিব। লেবাননের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে স্থল অভিযান চালানো হয়। ওই অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে সরে যেতে বলেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর আগে বুধবার রাতে রাজধানী বৈরুতে বিমান হামলা চালায় নেতানিয়াহু সেনারা। মধ্য বৈরুতের একটি বেসামরিক ভবন গুড়িয়ে দেওয়া হয়। আল জাজিরা বলছে ভবনটি হিজবুল্লাহর স্বাস্থ্যকেন্দ্র ছিল। হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, এর মধ্যে মার্কিন নাগরিকও আছেন। এই ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত আরব আমেরিকানরা। এদিকে লেবানন ভূখণ্ডে ইসরায়েলি সেনাদের আগ্রাসন প্রতিরোধের দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলমান সংঘাতে প্রথমবারের মতো মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি ২০০-র বেশি রকেট ছোড়ার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। চলমান অস্থিরতায় লেবানন থেকে নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে সাধারণ লেবানিজরা। হিজবুল্লাহ ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কার মধ্যেই বুধবার রাতে জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অস্থিরতা থামাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় বাড়ি ঘর ছেড়ে মানবেতর দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অনেকে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে অবস্থান করতে হচ্ছে বেশিরভাগ মানুষকে। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তৈরি করা অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২৫০০-এরও বেশি প্রবাসী। যুদ্ধের আঁচে পড়ছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অসংখ্য বাংলাদেশি। হামলার খবরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে। সঙ্গে কোনো অর্থ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে। লেবাননে মানবিক সংগঠন যারা আছেন সবাই আশ্রয় কেন্দ্র খুলে সকলকে আশ্রয় দিয়েছেন এবং সকলেরই একটা দাবি অন্তর্বর্তী সরকারের কাছে যে কিভাবে বাংলাদেশে নেওয়া যায়। পূর্ববর্তী সরকারের কাছে একটাই দাবি জানানো, অতি শীঘ্রই যাতে এদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করে এবং এদেরকে যাতে একটু খাবার এবং থাকার জায়গা একটু ব্যবস্থা করে। এটাই। এবং বাংলাদেশ ছাপারাও আমাদের এখানে আসছে দেখা করতে, তারা যতটুকু সম্ভব পারছে সহযোগিতা করছে। মহিলা, শিশু, বাচ্চা সহ আমরা প্রায় ৩ শতাধিক বাঙালিকে আমরা আশ্রয় দেওয়া সক্ষম হয়েছি। এর ধারাবাহিকতা আমি আমাদের বিজনেস কমিউনিটি হেল্প করতেছেন, এর পাশাপাশি বাংলাদেশ ছাপারাও আমাদের পাশে দাঁড়াইছেন। আমি বাংলাদেশ ছাপারার মাধ্যমে বাংলাদেশ ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন করছি এই প্রবাসীদেরকে অতি দ্রুত যেন দেশে নিয়ে যায়। লেবাননের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে অবস্থান করছে ২৫০০-এরও বেশি প্রবাসী। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সহ সব সহযোগিতা করছে কমিউনিটির সদস্যরা। প্রবাসীরা যারা আছে তারা কেউ অসহায় নয়, তারা কিন্তু বাংলাদেশে হাজার হাজার রেমিটেন্স পাঠিয়েছে। তো সেই উপলক্ষে আপনারা সবাই অন্তর্বর্তী যারা সরকার আছেন আপনাদের কাছে প্রবাসীদের একটা আবেদন যেন বিশেষ বিমানে বাংলাদেশে প্রেরণ করা হয় তাদেরকে। আমাদের সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি এই সকল অসহায় বাংলাদেশিদেরকে নিরাপদ আশ্রয় দেওয়া।
তার ধারাবাহিকতায় এখানে একটি আশ্রয় কেন্দ্র আমরা পুনর্বাসন করেছি এবং তাদের থাকা বাসস্থান এবং সরকারের সহযোগিতা কামনা করছি। এদিকে প্রবাসী বাংলাদেশিদের এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আনোয়ার হোসেন। এ সময় যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। শুধুমাত্র আত্মরক্ষার উদ্দেশ্যে ইসরায়েলে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত। আর তেল আবিব হামলা না থামালে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিষিদ্ধ ঘোষণা করেছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে সরাসরি হামলা চালাতে বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। যদিও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় সমর্থন দেবে না বলে জানিয়ে দিয়েছেন বাইডেন। মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে যুদ্ধের দামামা। হামাস ইসরায়েলের রক্ত নিয়ে খেলা গড়িয়েছে লেবানন এবং ইরানের দোরগোড়ায়। অস্থিরতা বিরাজ করছে সবখানেই। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আবারও যুদ্ধের মোড় ঘুরে গেছে। তবে এই হামলাকে আত্মরক্ষামূলক বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাওয়ানি। এ সময় তিনি বলেন, ইরানে হামাস নেতা হানিয়া এবং লেবাননে ইরানের সামরিক বাহিনীর উপদেষ্টাকে হত্যার মাধ্যমে দেশটির সার্বভৌমত্বে আঘাত এনেছে ইসরায়েল। তবে ইরানের দাবি মানতে নারাজ যুক্তরাষ্ট্র, বরং তেহরানের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এদিকে কাতারের আমিরের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে ইরান যুদ্ধ নয় শান্তি চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বরং ইসরায়েল তাদেরকে হামলা করতে বাধ্য করছে বলে দাবি করেন তিনি। ইসরায়েলি হামলা বন্ধ না হলে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান পেজিশকিয়ান। থেমে নেই ইসরায়েলও। দেশটির সামরিক বাহিনীর প্রধান এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় পাল্টা হামলার যোগ্যতা তেল আবিব রাখে। ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা তেল আবিবের সঙ্গে যৌথভাবে প্রতিহতের দাবি করেছে ওয়াশিংটন। তেহরানে সরাসরি হামলা চালানোর জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। তবে ইরানের পারমাণবিক অবকাঠামোয় হামলা চালাতে সমর্থন দেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সংস্থাটির ইতিহাসে কলঙ্ক বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে তার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি ইরানের করা হামলাকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাতে ব্যর্থ হওয়াতে এই পদক্ষেপ বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ভূখণ্ড জুড়ে শুধু ধ্বংসস্তূপ। প্রতিটা দিনই যেখানে মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলতে হয়, প্রাণ বাঁচাতে যেখানে বেশিরভাগ মানুষ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই সেখানকার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন 23 বছর বয়সী যুবক নূহ আল শাগনবী। আল শাগনবী ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের একজন স্বেচ্ছাসেবক। গাজা যুদ্ধের প্রথম দিন থেকেই তিনি পুরোটা সময় দিচ্ছেন স্বেচ্ছাশ্রমে। অব্যাহত ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু ঝুঁকির মধ্যেই উদ্ধার কাজ করতে গিয়ে মুখোমুখি হয়েছেন একের পর এক ভয়াবহ দৃশ্যের। গাজার ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলিতে আরও অনেকের মতো উদ্ধারকারী হিসেবে কাজ করছেন আল শাগনবী। পরিবারের আপত্তি সত্ত্বেও শুধুমাত্র হতাহতদের সাহায্য করতে মানবিক তাড়না থেকে যোগ দেন স্বেচ্ছাসেবক হিসেবে। তার এই কাজ ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ হলেও তিনি দমে যাননি। ঘণ্টার পর ঘণ্টা বিরামহীন প্রচেষ্টায় ইসরায়েলি হামলার ধ্বংসাবশেষ থেকে হতাহতদের বের করে এনেছেন। গাজা শহরের এই বাসিন্দা জানান, তারা এত বেশি লাশ উদ্ধার করে ফেলেছেন যে নাকে তাদের সবসময় লাশের গন্ধ লেগে থাকে। আমরা সবখানেই শহীদদের ঘ্রাণ পাই। আমাদের খাওয়া অথবা ঘুম যে কোনো সময়ই তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং রক্তের গন্ধ মনে পড়ে। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি হামলায় 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের ধারণা, নিখোঁজ 10,000-এর বেশি মানুষের অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তবে আল শাগনবী জানান, উদ্ধার কাজে ব্যবহৃত সরঞ্জাম হাতের কাছে না থাকায় অনেক সময় দীর্ঘায়িত হয় উদ্ধার কাজ, যেটা আটকে পড়াদের মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় অসংখ্যবার বহু মানুষকে জীবিত অবস্থায় উদ্ধারে ব্যর্থ হতে হয়েছে।
ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া এই কঙ্কালসার শহর আটকে পড়াদের আর্তনাদ ব্যাপকভাবে প্রভাবিত করে তাকে। প্রতিদিন কাজ করতে গিয়ে আহত হওয়া, সহকর্মীদের হারানো এবং উদ্ধার কাজে ব্যর্থ হওয়ার বিষয়গুলো শারীরিক ও মানসিক যন্ত্রণাকে আরো তীব্র করে তোলে। গাজায় এ পর্যন্ত ৮৪ জন উদ্ধারকর্মী নিহত হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নাসরিন রুমি, সময় সংবাদ। বহু বছর ধরেই সংঘাতময় অঞ্চল হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্য। বিভিন্ন সময়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশগুলো। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর পাল্টে যায় মধ্যপ্রাচ্যের চিত্র। এরপর ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা অঞ্চলটিকে আরও অশান্ত করে তোলে। অন্তত ৭ বার বড় ধরনের সংঘাত হয় আরব ইসরায়েলের মধ্যে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেও আফগানিস্তান, ইরাকে চলে আগ্রাসন। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত হয় মধ্যপ্রাচ্য। প্রায়ই মধ্যপ্রাচ্যে অধিকাংশ মানুষের ঘুম ভাঙে সাইরেনের শব্দে। দিন শুরু হয় সংঘাতের খবর দিয়ে। প্রতি বছরই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী সেখানকার মানুষ। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর মধ্যপ্রাচ্যের চিত্র পাল্টে যায়। অঞ্চলটিতে তেল গ্যাস আবিষ্কারের পর শুরু হয় পশ্চিমাদের নতুন রাজনীতি। যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব শক্তিগুলোর প্রতিযোগিতায় অস্থিতিশীল হতে থাকে মধ্যপ্রাচ্য। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরও অশান্ত হয়ে পড়ে অঞ্চলটি। বিভিন্ন সময় ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জড়ায় আরব দেশগুলো। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী অন্তত ৭ বার বড় ধরনের সংঘাত হয় আরব ইসরায়েলের মধ্যে। ১৯৪৮ সালে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর মিশর, ইরাক, জর্ডান, লেবানন ও সিরিয়া ইসরায়েলে হামলা চালায়। এ যুদ্ধ চলে ১৯৪৯ সাল পর্যন্ত। যুদ্ধে আরবরা পরাজিত হয়। ১৯৫৬ সালে সুয়েজ খাল কেন্দ্র করে ব্রিটেন, ফ্রান্সের সঙ্গে যৌথভাবে ইসরায়েল মিশরের সিনাই উপদ্বীপে হামলা চালায়। ৫ দিনের মধ্যে গাজা, রাফা ও সুয়েজ খালের বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল। ১৯৬৭ সালে দ্বিতীয়বার আরব ইসরায়েল যুদ্ধ বাঁধে। ৬ দিনের সেই যুদ্ধেও মিশর, সিরিয়া ও জর্ডান ইসরায়েলের কাছে পরাজিত হয়। ১৯৭৩ সালে মিশর, সিরিয়া ইসরায়েলে হামলা চালায়, যেটি ইয়ম কিপুর যুদ্ধ নামে পরিচিত। ১৯৮২ সালে ফিলিস্তিনি সংগঠন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO ধ্বংসের লক্ষ্যে লেবাননে আক্রমণ করে ইসরায়েল। এক পর্যায়ে ১৯৮৫ সালে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হয়। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত লেবানন ইসরায়েল বেশ কয়েকবার সংঘাতে জড়ায়। এ সময় লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থনের জেরে ইরানের সঙ্গেও ঠান্ডা লড়াই চলে ইসরায়েলের। যুক্তরাষ্ট্রের মদদেও মধ্যপ্রাচ্যে সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। ৯/১১-এর পর সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা চালায় ওয়াশিংটন। প্রায় ২০ বছর পর ২০২০ সালে তালেবান আবারও ক্ষমতায় এলে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এর মধ্যে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকেও আগ্রাসন চালানো হয়। ২০১১ সালে শুরু হয় সিরিয়া যুদ্ধ। এই যুদ্ধে পরোক্ষভাবে জড়ায় তুরস্ক, ইরান, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বেশ কয়েকটি দেশ। ২০২৩ সালের অক্টোবরে শুরু হয় হামাস ইসরায়েল সংঘাত। এর জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন সমর্থনে ইরান ও লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হাউথি বিদ্রোহী সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের লড়াই চলছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জমে উঠেছে মার্কিন নির্বাচনী প্রচারণা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অস্তিত্বহীন বলেও কটাক্ষ করেছেন তিনি। অন্যদিকে মুসলিম ভোটারদের কাছে টানতে সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্র্যাট শিবির। মার্কিন নির্বাচনের সময় যত এগিয়ে আসছে দুই প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রচারণা ততই জমে উঠছে। বিভিন্ন জরিপে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে জিতলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসের কঠোর সমালোচনা করেন তিনি। জো বাইডেন ও কমলা হ্যারিসকে অস্তিত্বহীন বলে কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী। ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। বলেন তিনি ক্ষমতায় থাকলে ইরান এ হামলা করতে পারত না। বিশ্ব নেতারা বাইডেন কমলার চেয়ে বেশি তার প্রতি আস্থা রাখেন বলেও দাবি করেন তিনি।
A little bit like two kids fighting in the schoolyard. Sometimes you have to just sort of let it go a little bit. ট্রাম্পের অনেক নীতির সঙ্গে একমত নয় তার সহধর্মিণী মেলানিয়া ট্রাম্প, বরং কমলা হ্যারিসের নারী বিষয়ক নানা প্রতিপাদ্যের সঙ্গে সহমত জানিয়েছেন মেলানিয়া। যদিও ইসরায়েলকে সমর্থন করায় আসন্ন নির্বাচনে মুসলিম ভোটারদের সংখ্যা কমে যাওয়ার শঙ্কায় ডেমোক্র্যাট শিবির। এরই মধ্যে আরব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কমলার উপদেষ্টারা। বৈঠকে ডেমোক্র্যাটদের প্রতি মুসলিমদের আস্থা পুনরায় অর্জনের বিষয়ে আলোচনা হয়। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আবারও অস্থির ভারতের মণিপুর। রাজ্যটিতে এবার জমির মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সহ অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 40 জন। হতাহতরা সবাই নাগা সম্প্রদায়ের বলে জানা গেছে। উত্তেজনা কমাতে উখরুল জেলায় কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। জাতিগত সহিংসতার জেরে উত্তপ্ত ভারতের মণিপুর। 1 বছরেরও বেশি সময় ধরে আলোচনায় দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যটি। বুধবার আবারও রক্ত ঝরল মণিপুরে। এদিন উখরুল জেলায় একটি জমির মালিকানা নিয়ে 2 গ্রামবাসীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে। এক পুলিশ সহ অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যটির পরিবহন মন্ত্রী। উত্তেজনা কমাতে জেলাটিতে কারফিউ জারি করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এরই মধ্যে গান্ধী জয়ন্তীতে সব সম্প্রদায়কে রাজনৈতিক আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী। এর জেরে গেল মঙ্গলবার রাজ্যটিতে সশস্ত্র কুকি দলের এক স্বঘোষিত কমান্ডার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। স্থানীয় সময় বুধবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাতেই তার ওপর হামলা চালানো হয়। 2023 সালের মে মাসে মেইতেই সম্প্রদায়কে একটি বিশেষ মর্যাদা দেয়াকে কেন্দ্র করেই সহিংসতার সূত্রপাত হয় রাজ্যটিতে। কুকিদের সঙ্গে চলা সংঘাতে এখন পর্যন্ত দুপক্ষের প্রায় 250 মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েক হাজার। রাজ্যটিতে চলা অস্থিরতার জন্য কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। অর্জিতা শেজির, সময় সংবাদ। তাইওয়ানে টাইফুন ক্রাথনের আঘাতে অন্তত 2 জন মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ভূখণ্ডটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দর শহরে আঘাত হানে ক্রাথন। ঝড়ের কারণে অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ। বাতিল করা হয়েছে প্রায় 250 ফ্লাইট। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর কাওশিয়ংয়ে আঘাত হানে ক্যাটাগরি 2 মাত্রার টাইফুন ক্রাথন। 220 কিলোমিটার বেগে এটি আছড়ে পড়ে উপকূলে। ভেঙে পড়ে গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো অঞ্চল। এ পর্যন্ত কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঝড়ের প্রভাবে অঞ্চলটিতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তীব্র বাতাসের সঙ্গে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে তাইওয়ানের আবহাওয়া দপ্তর। এছাড়া পশ্চিম উপকূল হয়ে রাজধানী তাইপের দিকে ধেয়ে যেতে পারে বলে পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই শুক্রবার সন্ধ্যা নাগাদ ক্রাথন আরও দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 27 লাখ বাসিন্দার শহর কাওশিয়ংয়ে টাইফুনের কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ ও ব্যাংক পরিষেবা। বাতিল করা হয়েছে প্রায় 250 ফ্লাইট। বন্ধ আছে দ্রুতগতির রেল সেবা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে 1,500-এর বেশি মানুষকে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ক্রাথন মোকাবিলায় প্রস্তুত আছে 1000-এর বেশি রাবার বোট এবং 15,000 সেনা। অন্তরাসীন, সময় সংবাদ। এদিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ আগুনে 8 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার টাইফুন ক্রাথন আঘাত হানার সময় হঠাৎ হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের উদ্ধারে কাজ শুরু করে সেনাবাহিনী। আটকে পড়াদের বের করে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আরজি কর কাণ্ড ও বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় কলকাতায় প্রভাব পড়েছে পূজার কেনাকাটায়। মহালয়ার পর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় দুর্গাপূজার কেনাকাটা। তবে এবার কলকাতার নিউ মার্কেট এলাকায় নেই তেমন ব্যস্ততা। পূজার ব্যবসায় বড় সড় ধাক্কা খাচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। বুধবার ভোর থেকেই শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসার আগে এই মুহূর্তে নতুন জামা কাপড় কেনার ধুম পড়ে যায় পশ্চিমবঙ্গে। রাস্তাঘাট, দোকানে বাড়তে থাকে ক্রেতাদের ভিড়।
তবে এবার পূজার বাজারে চিত্র ভিন্ন। গতবারের তুলনায় ভিড় কম, বিক্রিতেও তেমন ছন্দ নেই বলে জানান বিক্রেতারা। তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রভাব পড়েছে বাজারে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় ভাটা পড়েছে বিক্রিতে। বাংলাদেশি না আসাতে লোকাল কিছু আমাদের এখন বিয়ে বাড়ি আছে, সামনে পুজো আছে, তো লোকাল যারা আসছে একটু ওদের এটা প্রভাবটা আছে। শপিং এবারে খুব একটা করিনি, কারণ আমরা তো জাস্টিস ফর আরজিকরের মধ্যে রয়েছি। শপিং খুব একটা করিনি, এই টুকটাক যাদের না দিলেই নয় সেরকম দু একজনের জন্য কেনা। যাকে না দিলে নয় তাকেই দেওয়া। আর মা আসছেন, মাকে তো আমরা একটা দিই পুজোতে, ব্যাস এইটুকুই। এখন আমাদের একটাই চিন্তা, আমাদের জাস্টিস চাই, আর কিচ্ছু চাই না। এবং মা আসছেন, আশা করি আমরা সেখানে সফল হব। কলকাতার নিউ মার্কেট এলাকার লাভ লোকসানের একটি বড় অংশ নির্ভর করে বাংলাদেশ থেকে আসা পর্যটকদের ওপর। তবে সম্প্রতি বাংলাদেশের জন্য ভিসা নীতি কঠিন করেছে দিল্লি। এতে গত 2 মাস ধরে কমেছে পর্যটকের সংখ্যা। যারাও আসছেন তারাও টাকার দাম পড়ে যাওয়ায় নামমাত্র কেনাকাটা করে ফিরছেন নিজ দেশে। গত বছর এই পুজোয় ব্যবসা হয়েছিল প্রায় 50,000 কোটি টাকা। ভাবতে পারেন শুধু পুজোকে ঘিরে বাঙালির এই পার্বণ অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। তবে এবার 180 ডিগ্রি ঘুরে গিয়েছে বাস্তবতা। একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতার কারণে সরাসরি প্রভাব পড়েছে নিউ মার্কেটের অর্থনীতিতে, অন্যদিকে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদে অনেকেই এবার ন্যূনতম শপিং করছেন। আর তার ফলশ্রুতিতে এই অর্থনীতিতে বড়সড় ধাক্কা। কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক হাসপাতালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে গুলি করে হত্যা করেছে 2 ব্যক্তি। দিল্লির জৈতপুর এলাকার নিমা হাসপাতালে এই ঘটনা ঘটে। গণমাধ্যম জানায়, অভিযুক্ত 2 ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে যায়, এরপর সেখানে চিকিৎসাও নেয়। পরে ওই 2 জন সেই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চায়। চিকিৎসকের কেবিনে ঢুকেই গুলি করে অভিযুক্তরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চিকিৎসক। গুলি করার পরই অভিযুক্তরা হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে পুলিশ। ইউক্রেনের আরও একটি শহর দখলে নেয়ার দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুখলেদারে রুশ বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। শহরটির নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও। দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ভুখলেদার শহর থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। কিয়েভ জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনীর সদস্য ও সামরিক সরঞ্জামের সুরক্ষার কথা ভেবেই সেনাদের শহরটি ছেড়ে চলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের মিয়াজিক বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি বোমা বিস্ফোরণ হয়েছে। ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমানবন্দরটি। ধারণা করা হচ্ছে, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জাপানে নিক্ষেপ করেছিল। সে সময় বিমানবন্দরটি কামিকাজি পাইলটদের একটি ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়। বিস্ফোরণের পর 7 মিটার চওড়া ও 1 মিটার গভীর গর্ত তৈরি হয়েছে। এর জন্য প্রাথমিকভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। জাপানের বোমা নিষ্ক্রিয়কারী দলের দাবি, বিস্ফোরিত বোমাটি যুক্তরাষ্ট্রের তৈরি, মাটির নিচে চাপা পড়ে থাকার কারণেই এটির বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আবারও ইরান প্রসঙ্গ। ইরানের গঠন করা গোয়েন্দা সংস্থার প্রধান একজন মোসাদের সদস্য ছিলেন। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক তথ্য জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। ইরানের পারমাণবিক কর্মসূচির গোপন তথ্য ইসরায়েলের কাছে ফাঁস করে দেয় এই দ্বিমুখী গোয়েন্দা। এই কারণেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল করে দেয় বলেও জানান আহমদিনেজাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সদস্যদের শনাক্ত করতে একটি বিশেষ গোয়েন্দা ইউনিট গঠন করেছিল ইরান, যার প্রধান ছিলেন খোদ একজন মোসাদ সদস্য। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। সাক্ষাৎকারে তিনি আরও জানান, 2021 সালে সেই ব্যক্তি নিজেকে ডাবল এজেন্ট হিসেবে প্রকাশ করেছিলেন। শুধু প্রধানই না, ইসরায়েল বিরোধী এই বিশেষ গোয়েন্দা সংস্থায় আরও 20 জন মোসাদের সদস্য ছিলেন। তারা প্রধানের নির্দেশনা অনুযায়ী কাজও করতেন। আহমদিনেজাদের মতে, এই দ্বিমুখী গোয়েন্দারা কয়েক বছর ধরে ইরানের সব তথ্য ফাঁস করেছেন।
ইরানের পারমাণবিক কর্মসূচির অনেক সংবেদনশীল তথ্য সরবরাহ করা হয়েছিল ইসরায়েলের কাছে। এসব তথ্য ফাঁস ইরানের সামরিক ও গোয়েন্দা সংস্থার ধারাবাহিক ব্যর্থতার কারণ বলেও অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট। তিনি জানান 2018 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির নথি চুরি করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। ফাঁস হওয়া তথ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সময় দেশে মালামাল পাঠানো নিয়ে বিপাকে কুয়েত প্রবাসীরা। কোনো কোনো ক্ষেত্রে স্বজনদের কাছে পৌঁছাতে লাগছে বছরের পর বছর। এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের অবহেলাকে দুষছেন ব্যবসায়ীরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। 2023 সালের জুনে কুমিল্লার লালমাইয়ে সন্তানের জন্য খেলনা পাঠান কুয়েত প্রবাসী মাসুদ মির, কিন্তু সন্তানের বয়স বাড়লেও খেলনা পৌঁছায়নি গ্রামের বাড়িতে। একই অভিযোগ নোয়াখালী সেনবাগের ইকবাল হোসেন ও কেরানীগঞ্জের কাউসারের। কুয়েত থেকে তারা বিভিন্ন সময়ে দেশে প্রয়োজনীয় সামগ্রী পাঠালেও পৌঁছায়নি স্বজনদের হাতে। আজকে 1.5 বছর হয়ে গেছে মাল পাঠাইছি কার্গোর মাধ্যমে, এখনো মালগুলো পাইতেছে না। কেন এগুলো আটকে যাচ্ছে তাও জানতে পারতেছি না। আমার বাবুর জন্য একটা টলি গাড়ি পাঠাইছি, আমার বাবু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে, টলি এখনো পাই নাই। কার্গোর অফিসে যখন যাই তখন ওরা বলে যে মাল বাংলাদেশে আটকা রেখেছে। এই মালগুলো কে আটকা রেখেছে এটা আমরা প্রবাসীরা জানতে চাই। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের এমন আরো অভিযোগ আছে কার্গো এজেন্টের মাধ্যমে দেশে সামগ্রী পাঠানো নিয়ে। বলছেন তাদের পাঠানো সামগ্রীর মধ্যে আছে দুধ, চকলেট, খেলনা কিংবা সংসারের কাজে লাগার মতো জিনিসপত্র। আদৌ কি মালগুলো ছাড়বে কিনা জানা নাই। একটা মালের 1.5 বছর কিভাবে এভাবে পোর্টে পড়ে থাকে, মালগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, এক্সপায়ার হয়ে যাচ্ছে। এই মালগুলো ব্যবহারের যোগ্য হবে কিনা আজও জানি না। এই মালগুলো কবে বের হবে আজও আমাদের অজানা। এয়ার অ্যান্ড সি কার্গো ব্যবসায়ীরা বলছেন গত বছরের জুন থেকে কেবল চট্টগ্রাম বন্দরেই আটকে আছে কুয়েত প্রবাসীদের পাঠানো পণ্যবাহী প্রায় 100 কন্টেনার, আর ঢাকায় আটকা 20টি। ব্যবসায়ীদের অভিযোগ সাবেক এনবিআর ও কাস্টমস কর্মকর্তাদের মারপেচে মালামালগুলো ঠিক সময়ে খালাস হয়নি। এতে তারাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। আমরা চাচ্ছি যে বাংলাদেশে যাতে এই কার্গোর যে ব্যাগেজ যে সুবিধাটা বা প্রবাসীদেরকে সহজ শর্তে দেওয়া হোক। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এই দেশগুলোতে তারা তাদের চাহিদা মতো যে কোনো পরিমাণে মাল পাঠাতে পারতেছে খুব কম রেটে। সেখানে আমাদের বাংলাদেশটা হচ্ছে ভিন্ন। বন্দরে দীর্ঘদিন আটকে থাকা প্রবাসীদের মালামালগুলো দ্রুত খালাস করা সহ আকাশ কিংবা সমুদ্র পথে বাংলাদেশে পাঠাতে নির্দিষ্ট নিতে চান প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময় বড়দিনের 2 মাস আগেই উৎসবে মেতে উঠেছে ভেনেজুয়েলাবাসী। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে চলতি মাস থেকে শুরু হলো ছুটির মৌসুম। এরই মধ্যেই ক্রিসমাস ট্রি সহ বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা জানিয়ে দিচ্ছে বড়দিনের। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই উৎসব আয়োজন। রাস্তার দুধার সাজানো নানা রঙের আলো দিয়ে রাতের অন্ধকারে রঙিন আলোয় উৎসব মুখর হয়ে উঠেছে ভেনেজুয়েলার বিভিন্ন শহর। মনের আনন্দে ছবি তুলছেন কেউ কেউ। এক জায়গায় বড় অক্ষরে লেখা ফেলিজ নাভিদাদ। স্প্যানিশ এই শব্দের ইংরেজি অর্থ মেরি ক্রিসমাস। বড়দিনের এখনো 2 মাস বাকি থাকলেও ভেনেজুয়েলায় উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নির্দেশে 2 মাস আগে থেকেই বড়দিনের উৎসবে মেতেছেন দেশটির বাসিন্দারা। বিশেষ এক ঘোষণায় মাদুরো জানান 1 অক্টোবর থেকে বড়দিনের ছুটির এই মৌসুম চলবে আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। যীশুখ্রিস্ট মানুষের জন্য, বড়দিন মানুষের উৎসব, তাই তারা যখন চাইবে তখনই এই উৎসব পালন করবে। ভেনেজুয়েলার মানুষ খুবই উৎসবপ্রিয়। বড়দিনের উৎসব এগিয়ে আসার বিষয়টি সব সময় স্বাগত জানানোর মতো। অগ্রিম বড়দিনের ঘোষণায় খুশি দেশটির বাসিন্দারা। তবে নির্দিষ্ট সময়ের আগেই বড়দিনের উৎসব শুরু এবারই প্রথম নয়। এর আগেও সাম্প্রতিক বছরগুলোতে আগাম বড়দিনের উৎসব ঘোষণা করে মাদুরো সরকার। কাকুলি আখতার, সময় সংবাদ। সূর্যগ্রহণের সময় আলোর বলয়ের মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হলো চিলি ও আর্জেন্টিনা। স্থানীয় সময় বুধবার চিলির ইস্টার আইল্যান্ড ও আর্জেন্টিনার কিছু এলাকায় দেখা যায় এই দৃশ্য, যা দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা। বুধবার বিকেল নামতেই চিলির ইস্টার আইল্যান্ডের আকাশ ধীরে ধীরে অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন সেখানে। সবার চোখে বিশেষ সুরক্ষামূলক চশমা। মূলত সূর্যগ্রহণ দেখতেই এখানে জড়ো হয়েছেন তারা। দিনটিকে স্মরণীয় করে রাখতে আশেপাশে সঙ্গীত, উল্লাস আর উৎসব মুখর পরিবেশে মেতে ওঠেন সবাই। প্রাচীন ময় ভাস্কর্যের সামনে ইস্টার আইল্যান্ডে চলে এই মহাজাগতিক দৃশ্য উদযাপন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে এই সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারেনি, কারণ চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে ছিল। এর ফলে চাঁদের চারপাশে সূর্যের আলো আংটির মতো একটি উজ্জ্বল বৃত্ত তৈরি করে, যার নাম দেওয়া হয় রিং অফ ফায়ার। সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে উজ্জ্বল আংটির মতন আলো তৈরি হওয়ায় মহাজাগতিক দৃশ্যপটে এটি উপভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় 1,75,000 মানুষ এই সূর্যগ্রহণ সরাসরি প্রত্যক্ষ করেন। ইস্টার আইল্যান্ড ও আশেপাশের এলাকা থেকে এই দৃশ্য দেখা গেছে। তবে দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা ও হাওয়াই অঞ্চল থেকেও আংশিকভাবে এই দৃশ্য দেখেছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লেবাননের স্থল অভিযানে 8 সেনা হারিয়ে বিমান হামলা জোরদার ইসরায়েলের। যুদ্ধে বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। খাবার ও বাসস্থানের অভাবে মানবেতর দিন পার। জমে উঠেছে মার্কিন নির্বাচনী প্রচারণা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ট্রাম্পের। মুসলিম ভোটারদের কাছে টানতে শীর্ষ নেতাদের সঙ্গে ডেমোক্র্যাট শিবিরের বৈঠক। এবং আবারও উত্তপ্ত ভারতের মণিপুর। জমির মালিকানা নিয়ে সংঘর্ষে পুলিশ সহ নিহত 3, আহত 40। উখরুল জেলায় কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়।